ক্লাস 12-এ আজকে পড়ার বিষয় হচ্ছে সলিউশন চ্যাপ্টারে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এখন এর আগে আমরা বাষ্পচাপ পড়ে নিয়েছি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন পড়েছি। আজকে আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট এবং হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই দুটো জায়গা থেকে পড়তে হবে। ছোট টপিক, ভালো করে বুঝবে, এখান থেকে খুব কোশ্চেন আসে। যেমন ফার্স্ট আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাপারটা কি সেটা জানতে হবে। তবে তারও আগে আমাদের যেটা জানতে হবে যে এখানে স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা কি, গ্যাস সলিউশনের চ্যাপ্টারটায় স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা কি সেটা আমাকে জানতে হবে। কি সংজ্ঞা? না, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল বা যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল তার বাষ্পচাপ, তরলের বাষ্পচাপটা বাহ্যিক বাষ্পচাপ বা বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, সেই উষ্ণতাটাকে বলা হবে ওই তরলের স্ফুটনাঙ্ক। যেমন জল, তার যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পের চাপটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM এর সঙ্গে সমান হয়ে যায়, তাই জলের স্ফুটনাঙ্ক বলা হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো স্ফুটনাঙ্কের উন্নয়ন কি, নেক্সট আমরা বলবো যে স্ফুটনাঙ্কের উন্নয়ন কি। স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে, তোমরা এটা আগেও পড়েছো, যে জলে যদি সামান্য পরিমাণে অপদ্রব্য মেশানো থাকে, যেমন জলে নুন বা চিনি এগুলো যদি মেশানো হয়, তাহলে দেখা যায় জল 100 ডিগ্রিতে না ফুটে তার থেকে বেশি উষ্ণতায় জল ফুটতে থাকে। এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটলো বা স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি ঘটলো, যেমন 100 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটছিল, সেখানে নুন বা চিনি মেশালে স্ফুটনাঙ্ক ধরো 103 ডিগ্রি কি 105 ডিগ্রি হলো কি 102 ডিগ্রি হলো, যাই হোক, তাহলে যতটা স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেল সেটাকেই বলা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে এই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়ন ধরো ফর এক্সাম্পল, আমরা যদি জলের কোনো একটা তরলের বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক যদি টি কেলভিন ধরি, আর যদি ওতে কিছু পরিমাণে অপদ্রব্য বা নুন চিনি যেগুলো বলা হয়, সুক্রোজ, ইউরিয়া, এগুলো মেশানোর ফলে তার সেই দ্রবণের উষ্ণতা যদি টি ড্যাশ হয়, তাহলে টি ড্যাশ মাইনাস টি, এটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে ডেল টি ইকুয়াল টু হচ্ছে টি ড্যাশ মাইনাস টি, যেখানে টি ড্যাশটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক আর টিটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। তাহলে টি ড্যাশ মাইনাস টিটা হচ্ছে, ডেল টিটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। কেমন? নেক্সট আমরা যেটা যাবো স্ফুটনাঙ্কের উন্নয়নের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফ দিয়ে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন কিভাবে বুঝবো। দেখো গ্রাফটা আঁকা আছে। যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বাষ্পচাপ কে প্লট করি, আর যদি এক্স অ্যাক্সিস বরাবর আমরা উষ্ণতাকে প্লট করি, টিকে কেলভিনে কিন্তু উষ্ণতাকে প্লট করি, তাহলে এটা ধরে নিলাম আমরা PATM, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই উষ্ণতাটা। এখন এই যে ব্ল্যাক যে দাড়িটা আছে কালারের, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক এর বাষ্পচাপ ভ্যারিজেস উষ্ণতা, এই গ্রাফ কেমন। আর নিচের যে নীল কালারের আছে সেটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ ভ্যারিজেস উষ্ণতা, দ্রবণ এর গ্রাফ। তাহলে ওপরে যে কালো যে গ্রাফটা আছে, কালো কালিতে যেটা আছে, সেটা কি বোঝাচ্ছে? দেখো আমরা জানি কি বাষ্পচাপের সময় পড়েছি যে কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কোনো নির্দিষ্ট উষ্ণতায় সবসময় তার দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা বেশি হয়। কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবক যদি দ্রবীভূত থাকে তার থেকে বেশি হয়, তাহলে সেটাই করা হচ্ছে। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর তাহলে এই যে নির্দিষ্ট কোনো উষ্ণতায়, ধরো এই নির্দিষ্ট উষ্ণতাতে এই দ্রবণেরই, এই দ্রাবকেরই কোনো দ্রবণ, সেখানে কি দ্রবীভূত আছে? কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাবক দ্রবীভূত আছে, তার বাষ্পচাপটা সবসময় বিশুদ্ধ দ্রাবকের থেকে কম হবে। তাহলে এবার যদি আমরা বিভিন্ন উষ্ণতা আর তার বাষ্পচাপের পরিবর্তনের গ্রাফ আঁকি, তাহলে এটা দেখা যাচ্ছে এখানে এই গ্রাফ বিশুদ্ধ দ্রাবক, আর এটা হচ্ছে কোনো দ্রবণে।
তাহলে বিশুদ্ধ দ্রাবকের এই পয়েন্টটায়, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে এই পয়েন্টটায় ওর বাষ্পচাপটা বাহ্যিক চাপের সঙ্গে PATM এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এর করসপন্ডিং যে টেম্পারেচারটা, যে উষ্ণতাটা TB, B ফর বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট বলে B দিয়ে ডিনোট করা হচ্ছে। TB সেটাই হচ্ছে এই বিশুদ্ধ দ্রাবকটার স্ফুটনাঙ্ক। কেন? স্ফুটনাঙ্কের সংজ্ঞা বলা হয়েছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবক বা কোনো তরলের বাষ্পচাপ বাহ্যিক বাষ্পচাপ বা বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এই উষ্ণতাতেই হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে, তাই এই করসপন্ডিং উষ্ণতাটা এই পয়েন্টের, সেটা হচ্ছে ওর স্ফুটনাঙ্ক। একইভাবে যদি আমরা গ্রাফ অনুযায়ী দ্রবণের স্ফুটনাঙ্ক দেখি, তাহলে সেটা কোনটা হচ্ছে? দেখো এই পয়েন্টটা। এই পয়েন্টে কি হচ্ছে না, কোনো দ্রাবক তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব দ্বারা গঠিত কোনো দ্রবণের বাষ্পচাপটা বাহ্যিক বাষ্পচাপ বা PATM এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা TB ড্যাশ বলে আইডেন্টিফাই বা ডিনোট করি, তাহলে এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, তাহলে দেখতে দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে দেখতে পাচ্ছ গ্রাফ অনুযায়ী এর মানটা বেশি, এর মানটা কম। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন যেটা হলো সেটা কোনটা? TB ড্যাশ মাইনাস TB, সেটা কোনটা? এই পার্টটা, তাই না? তাহলে এটাই হচ্ছে বাষ্পচাপের স্ফুটনাঙ্কের উন্নয়নের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কেমন? তাহলে আমরা কি বললাম? স্ফুটনাঙ্কের উন্নয়ন, তার সংক্রান্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার যাচ্ছি রাউল্টের সূত্র। এখানে দুটো রাউল্টের সূত্র আছে। কি কি? একটা হচ্ছে প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা বলা হচ্ছে কোনো একটা তরল দ্রাবকে, বিশুদ্ধ তরল দ্রাবকে কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করলে দ্রবণটার স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটবে তা দ্রবণের মোলালিটির সঙ্গে, মোলালিটি ছোট হাতের মোলালিটির সঙ্গে সমানুপাতি হবে। আবার একবার বলছি, কোনো তরল দ্রাবকে, বিশুদ্ধ তরল দ্রাবকে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটবে তা দ্রবণে উপস্থিত দ্রাবের মোলালিটির সঙ্গে সমানুপাতিক। তাহলে কি দেখাচ্ছে? ডেল টিবি প্রপোর্শনাল টু এম, এটা হচ্ছে ফার্স্ট লটা, স্মল এম। তাহলে এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা করব কি? ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। কেবিটাকে বলা হয় স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। উন্নয়ন ধ্রুবক, স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বলা হয় KB কে, বি ফর বয়েলিং পয়েন্ট। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের অনেক সময়ই সংজ্ঞা চায়। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের সংজ্ঞা বলো, তাকে এখান থেকে বের করা যাবে। তাহলে KB ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আমাদের? KB ইকুয়াল টু দাঁড়াচ্ছে, দেখো, ডেল টিবি বাই এম। এম মানে কি? মোলালিটি। দেখো সংজ্ঞাটা কিরকম বলা হচ্ছে, মোলারিটিকে ভেঙে বলা হচ্ছে। 1000 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবকে বা 1 কেজি কোনো বিশুদ্ধ তরল দ্রাবকে 1 মোল পরিমাণ কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব দ্রবীভূত থাকলে তাকে মোলারিটি বলে। তখন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটছে, যদি 1 হয়ে যায় তখন দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটছে সেটাই হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা কেবি। এর একক কি? কেলভিন কেজি পার মোল। একক হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার্স। কেমন? তাহলে এটা হলো স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, তার সঙ্গে আমরা তার সংজ্ঞা পড়লাম আর তার একক পড়লাম। নেক্সট আমাদের যে পয়েন্টটা সেটা কি? রাউল্টের দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্র কি বলছে শোনো। সাধারণত প্রথম সূত্রটাই পড়ে, দ্বিতীয় সূত্রটা শুনে রাখো, এটা একই রকম, সব করার ক্ষেত্রে একই রকম হবে। দেখো দ্বিতীয় সূত্র কি বলছে? বলছে দুটো একই আয়তনের পাত্র নেওয়া হবে, দুটো একই আয়তনের পাত্র নেওয়া হবে।
তাদের একই পরিমাণ এবং একই দ্রাবক, একই পরিমাণ এবং একই দ্রাবক, সমপরিমাণ একই দ্রাবক নেওয়া হলো। ধরো সাপোজ ধরো 1000 গ্রাম করে জল নেওয়া হয়েছে। এখন তার মধ্যে 1 মোল গ্লুকোজ আর একটার মধ্যে 1 মোল ইউরিয়া দ্রবীভূত করা হয়। ঠিক আছে, তাহলে বলো 1 মোল গ্লুকোজ আর 1 মোল ইউরিয়াতে অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23, দুটোতেই একই আছে, যার কারণে স্ফুটনাঙ্কের উন্নয়নটা একই হবে। দুজনের ক্ষেত্রে যে স্ফুটনাঙ্ক, দুটো দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটবে সেটা একই হবে। এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র। তার মানে এটা কি প্রুভ করলো? না, স্ফুটনাঙ্কের উন্নয়নটা হচ্ছে দ্রবণের সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। ক্লিয়ার? তাহলে এই গেল দ্বিতীয় সূত্র। এবার দেখো এখান থেকে আমরা এই যে ফর্মুলাটা আগে পেলাম, del TB equal to KB into M, এই যে পেলাম সূত্র, গাণিতিক রূপটা রাউটের প্রথম সূত্রে, সেখান থেকে বলে দ্রাবের আণবিক ভর নির্ণয় রাশিমালা। সহজ ব্যাপার। তাহলে del TB equal to KB into মোলারিটির জায়গায় আমরা কি লিখতে পারি? W2 by M2 into W1, উপরে হচ্ছে 1000, তাই না? W1টা কি? W1টা হচ্ছে দ্রাবকের পরিমাণ, W2 হচ্ছে দ্রাবের পরিমাণ, M2 হচ্ছে দ্রাবের আণবিক ভর, 1000 হচ্ছে W1 যদি গ্রামে প্রকাশিত হয় তাহলে উপরে 1000, যদি কেজিতে হয় তাহলে 1, তাহলে M2 ইকুয়াল টু কি দাঁড়ালো? KB into W2 into 1000 by del TB into W। কেমন? তাহলে এই হচ্ছে আমাদের আণবিক ভর নির্ণয়ের রাশিমালা। কি থেকে? স্ফুটনাঙ্কের উন্নয়ন যে টপিকটা আছে সেখান থেকে আর তার গাণিতিক রূপ থেকে আমাদের দ্রাবের আণবিক ভর নির্ণয়ের রাশিমালা। কেমন? এবার এই স্ফুটনাঙ্কের উন্নয়নের ব্যাপারটা স্ফুটনাঙ্কের উন্নয়নের যে টপিকটা, সেখানে আর একটা সূত্র আছে যেটা ডেরিভেশনটা আমাদের নেই, কিন্তু সেই সূত্রটা পড়তে হবে। এখান থেকে ছোটোখাটো অঙ্ক দিতে পারে। সেটা কি? ল্যাটেন্ট হিটের ব্যাপারটা এখানে ইনক্লুড করা হচ্ছে এই গাণিতিক রূপটা। ল্যাটেন্ট হিট মানে লিন তাপের ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে। স্ফুটনাঙ্ক মানে কি? সেখানে হচ্ছে স্ফুটনের জন্য প্রয়োজনীয় লিন তাপ, সেটাকে LV দ্বারা ডিনোট করা হয়। কি বললাম? স্ফুটনের জন্য প্রয়োজনীয় লিন তাপ বা ভেপারাইজেশন, ল্যাটেন্ট হিট ফর ভেপারাইজেশন। এর সঙ্গে কিভাবে KB বা del TBর সম্পর্ক, সেই ব্যাপারটা আমরা এখানে পড়ব। তাহলে কি সূত্রটা? KB ইকুয়াল টু, এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু ডেরিভেশন নেই, শুধুমাত্র ফর্মুলাটা আমরা পড়ব। KB ইকুয়াল টু, KB মানে হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, সেটাই ইকুয়াল টু RTB স্কোয়ার। TB মানে RTB স্কোয়ার মানে হচ্ছে স্ফুটনাঙ্কের, এটা স্ফুটনাঙ্ক, সরি, R del TB স্কোয়ার, সরি দাঁড়া, RTB স্কোয়ার স্ফুটনাঙ্ক, যেটা স্ফুটনাঙ্ক সেটা RTB স্কোয়ার বাই 1000 ইন্টু LV। তাহলে ফর্মুলা দেখা যাচ্ছে KB ইকুয়াল টু RTB স্কোয়ার 1000 ইন্টু LV। R হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, TB হচ্ছে স্ফুটনাঙ্কটা, যে উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবক ফুটছে, বাই 1000 ইন্টু LV। LV মিনস ল্যাটেন্ট হিট ফর ভেপারাইজেশন। তাহলে এই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে কি কি পড়তে হবে? স্ফুটনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্কের উন্নয়ন কি, তার সংক্রান্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। রাউটের সূত্র দুটো রূপ, একটা হচ্ছে যেখান থেকে আমরা পাচ্ছি del TB ইকুয়াল টু KB ইন্টু M বা মোলালিটি, আর একটা পাচ্ছি যেখানে সংখ্যাগত ধর্মের প্রমাণটা দিচ্ছে। তারপর সেখান থেকে পড়তে হবে আমাকে KBটা কি, KBর সংজ্ঞা, KBর
একক। তারপর সেই সমীকরণ থেকেই আণবিক ভর নির্ণয়ের রাশিমালা আর এই সমীকরণ। তাহলে দুটো সমীকরণ আমরা পাচ্ছি, একটা হচ্ছে এটা, আর একটা কি পাচ্ছি, আর একটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু মোলারিটিটা। তাহলে এই হচ্ছে দুটো সূত্র যা আমাদের কাজে লাগবে। আর এখান থেকে এটা আরেকটা পাই, আরেকটা কি পাই না টিবি, ডেল টিবি ইকুয়াল টু টিবি ড্যাশ মানে দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস টিবি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। তাহলে এই সূত্রগুলো আমাদের অঙ্কে কাজে লাগে। যেমন এখন এই রিলেটেড আমি দুটো অঙ্ক তোমাদের দেখাই, এই রিলেটেড দুটো অঙ্ক আমি দেখাই। যেমন ধরো একটা অঙ্ক দিয়েছে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক, ভালো করে শুনবে, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক বলে দিয়েছে 373 কেলভিন। কারণ অঙ্কটা কি বলেছে না বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক মানে টিবি ইকুয়াল টু হচ্ছে 373 কেলভিন, এটা বলে দিয়েছে। বলেছে 18 গ্রাম গ্লুকোজ 100 গ্রাম জলে দ্রবীভূত করা হয়। তাহলে দ্রাবের পরিমাণটা W2 হচ্ছে 18 গ্রাম, 18 গ্রাম সেটা কি দিয়েছে না গ্লুকোজ দিয়েছে, গ্লুকোজ দিয়েছে। কত গ্রাম জলে, W1টা কত বলেছে না 100 গ্রাম জলে দ্রবীভূত করা হয়েছে, এটা বলেছে। করা হলে দ্রবণের স্ফুটনাঙ্ক নির্ণয় করো। তাহলে জলের স্ফুটনাঙ্ক 373, তাহলে যতটা স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো জলের স্ফুটনাঙ্কের সঙ্গে যোগ করলেই সেটা হয়ে যাবে দ্রবণের স্ফুটনাঙ্ক। বুঝতে পারলে? তাহলে এই জায়গাটায় আমরা কি করব, কোন ফর্মুলাটা আমার ইউজ হবে সেটা আগে ভেবে নিতে হবে। কি ফর্মুলা ইউজ, ডেল টিভিটাকে আমাকে বের করতে হবে। সেই ডেল টিভিটা বের করে এর সঙ্গে যোগ করে দিলে স্ফুটনাঙ্ক বেরিয়ে যাবে, কারণ এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক আর আমাদের দ্রবণের বের করতে হবে। তাহলে টিবি ড্যাশ মাইনাস টিবি, এটা হয়। তাহলে আমাকে বলেছে টিবি ড্যাশটা বের করতে, তাহলে টিবি ড্যাশ ইকুয়াল টু এটা প্লাস এটা, তাহলে এটা বের করলে আমার কাজ হয়ে যাবে। তাহলে ফর্মুলা হচ্ছে কেবি ইন্টু মোলারিটি। কেবি এর ভ্যালুটা বলে দিয়েছে, কেবি ইকুয়াল টু বলে দিয়েছে 0.52 কেলভিন কেজি পার মোল। কেবি বলে দিয়েছে 0.52 কেলভিন কেজি মোল টু দি পাওয়ার -1। তাহলে এখানে 0.52 বসলো ইন্টু এম, এম এর জায়গায় তাহলে কি ফর্মুলা W2 বাই M2, W2 হচ্ছে 18 বাই 180 ইন্টু M2, M2টা কত সরি W2 বাই M2 হলে এবার ইন্টু W1 সেটা কত 100 গ্রামে দিয়েছে তাই উপরে 1000। যেমন নিজেরা ক্যালকুলেট করবে, আমি ক্যালকুলেটিং বসে এটা এমনিও করা যেতে পারে। ঠিক আছে, তার মানে 0.52ই হচ্ছে। তাহলে এত অতএব টিবি ড্যাশ মানে দ্রবণের স্ফুটনাঙ্ক তাহলে কত দাঁড়াচ্ছে 373.52 কেলভিন। কেমন, এটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে এটা, আর স্ফুটনাঙ্ক দাঁড়ালো দ্রবণের এটা। কেমন, তাহলে এই হচ্ছে এটা একটা টাইপের অঙ্ক। আর একটা টাইপের অঙ্ক দেখাচ্ছি, দেখো যেমন ধরো বলেছে 1.017 গ্রাম ন্যাপথলিন, বলেছে ন্যাপথলিনটা আচ্ছা 1.017 গ্রাম ন্যাপথলিন 100 গ্রাম CCl4 এ দ্রবীভূত আছে কার্বন টেট্রাক্লোরাইডে। তার মানে এখানে দ্রাবকটা হচ্ছে ন্যাপথলিন। তাহলে W2টা হচ্ছে 1.017 বলে দিয়েছে, এটাকে ন্যাপথলিন। ন্যাপথলিন বলে দিয়েছে। এবার বলেছে কি W1টা বলেছে 100 গ্রাম, W1টা বলেছে 100 গ্রাম, এটা 100 গ্রাম। কি বলেছে না CCl4, আর ন্যাপথলিনের সংকেত হচ্ছে, এটা মনে রাখতে হবে C10H8, এটা হচ্ছে ন্যাপথলিনের সংকেত, তোমরা ক্লাস 10এও পড়েছিলে CCl4 তে আছে। দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়েছে। স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো ডেল টিবি, যেটা হলো সেটা দেখা যাচ্ছে 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো যদি আমার কি বলছি টিটা কেলভিনে, কিন্তু পার্থক্যটা কিন্তু কেলভিনেও যা হয় আমরা
সেন্টিগ্রেডেও তাই পাই। কেমন, এটা আমরা দেখবে গ্যাসের আচরণ 11-এ বলেছিলাম, কেলভিনেও যে পার্থক্যটা সেম থাকবে। একটা ক্ষেত্রে নিম্ন যে উষ্ণতাটা সেটা হচ্ছে 273, আর একজনের ক্ষেত্রে সেটা 0, আর একজনের ক্ষেত্রে যেটা 100 ডিগ্রি উচ্চ মানটা সেটা এখানে হচ্ছে 373। তাই মানে জলের স্ফুটনাঙ্কটা, তাই পার্থক্য কিন্তু সেম। তাহলে এটা হলে আমরা বলতে পারি 0.4 কেলভিন, এটাও বলতে পারি পার্থক্য, কিন্তু এটা ডেল আছে পার্থক্যটা। এবার বলেছে 1.24 গ্রাম একটা অজানা দ্রাবক, আচ্ছা সেটাকে আবার এই 100 গ্রাম CCl4 দ্রবীভূত করা হচ্ছে, দিয়ে স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে। তাহলে এটা কেস 1 বলছে, কেস 1 এটা। আর একটা কি বলছে, যে একটা অজানা দ্রাবক W2টা আমরা W2টা বলে দিয়েছে 1.24 গ্রাম, কিন্তু M2টা আমাকে বের করতে বলেছে। এর M2টা আমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এর এখানে M2টা কত হবে না 120 আর 8 188 গ্রাম পার মোল। ঠিক আছে, এটা জানতে হবে। W1টা কত বলেছে, সেই 100 গ্রাম CCl4 দ্রবীভূত করতে বলেছে। কেমন, তাহলে বলেছে এটা কত। তাহলে এই হিন্টসটা দেওয়ার কারণ হচ্ছে আমাকে কেবিটা বের করে নিতে হবে, CCl4 এর কেবিটা এখান থেকে বের করে নিতে হবে। কেমন, তাহলে কেবি কি করে বের করবো, কেবি ইকুয়ালটা আমরা তাহলে কি পাচ্ছি, ডেল টিবি বাই এম। দেখো ফর্মুলা তাই দাঁড়াচ্ছে ডেল টিবি বাই এম। তাহলে ডেল টিবি মান হচ্ছে 0.4 দাঁড়াচ্ছে, এম এর মানটা W2 বাই M2। তাহলে W2 এর মান হচ্ছে 1.017, M2টা উপরে গুণ হবে 128 ইনটু, এবার তলায় আছে কি W1 আছে, W1 এর ভ্যালু কত 100, সরি এখানে 1000 হবে, W1টা নিচে আছে তাহলে ওটা আবার উপরে চলে যাবে, এটা হচ্ছে 100। কেমন, এখান থেকে আমরা কেবির মানটা পেলাম, সাপোজ ধরো x করে দেখবে, সাপোজ ধরো x বেরোবে। এবার তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে এখানে আমাকে কি করতে হবে, আমাকে M2টা বের করতে হবে। কেমন, তাহলে আগে ফর্মুলাটা লিখি। তাহলে আমার ফর্মুলা হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, m ইকুয়াল তাহলে কি দাঁড়াচ্ছে, ডেল টিবি বাই কেবি, এটা দাঁড়াচ্ছে। কেমন, এটা ইকুয়াল করলে এটা থেকেই আমরা আণবিক ভরটা পাবো। তাহলে W2 বাই M2 ইন্টু W1, উপরে হচ্ছে 1000, এখানে হচ্ছে ডেল টিবি বলে দিয়েছে। দেখো যে উষ্ণতার পার্থক্য যেটা হয় সেটা বলে দিয়েছে 0.62, ডেল টিবি ইকুয়াল টু 0.62 কেলভিন ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে করলেও তাই হবে। তাহলে উপরে ডেল টিবির ভ্যালু বসাবো, ডেল টিবি বাই হচ্ছে কেবির মানটা আমরা এখান থেকে পেয়েছি x, এটা x, ডেল টিবিটা কত পাচ্ছি 0.62, এখানে W2 এর ভ্যালু বসাবে, W1 এর ভ্যালু বসাবে, M2টা বুঝতে পারলাম অঙ্ক। তাহলে এই হচ্ছে দুটো টাইপের আমি অঙ্ক দেখালাম। কেমন, এটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, একটা ছোট টপিক, স্ফুটনাঙ্কের উন্নয়নের ব্যাপার স্যাপার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যাব হিমাঙ্কের অবনমন থেকে পড়তে হবে। কেমন, দেখো স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণটা, স্ফুটনাঙ্কের উন্নয়ন কি জন্য হয় সেটা নিয়ে ব্যাখ্যা করা যাবে। দেখো ধরো দুটো পাত্র আছে, একটা আমাকে নিয়েছি শুধু বিশুদ্ধ জল নিয়েছি, একই মাপের দুটো পাত্র, আর তাতে একই পরিমাণ জল আর ইউরিয়ার মিশ্রণ নিয়েছি, NH2 CO NH2 নিয়েছি। তাহলে এতে প্রবলেমটা কি হচ্ছে, ওপরে তলে যে ক্ষেত্রফলটা এখানে শুধু জলই আছে, আর এখানে কি আছে, জলের অনুসঙ্গে কিছু পরিমাণ ইউরিয়া এখানে উপরে ভেসে বেড়াচ্ছে। কিন্তু ইউরিয়া তো আর বাষ্পীভূত হয় না। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এখান থেকে যে পরিমাণ জলের অণু বাষ্পীভূত হবে, এখান থেকে কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেই পরিমাণ জলের অণু বাষ্পীভূত হবে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশুদ্ধ জলের ক্ষেত্রে তার বাষ্প যে চাপ তৈরি করছে সেটা বাহ্যিক চাপের সঙ্গে সমান। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, সেই পরিমাণ চাপ তৈরি করতে পারছে না, তার থেকে চাপটা কম, বাহ্যিক বাষ্পচাপের সঙ্গে সমান হচ্ছে না। এখন যদি বাহ্যিক বাষ্পচাপের সঙ্গে সমান হতে হয় তাহলে আরও বেশি পরিমাণ জলকে বাষ্পীভূত করতে হবে, যার কারণে কি হয়, উষ্ণতাটাকে আরও কিছু পরিমাণ বাড়াতে হয়,
তবে এখানে যতগুলো জলের বাষ্প তৈরি হয়েছে, জলের H2O ভেপার তৈরি হয়েছে, যদি এই উষ্ণতা বাড়ানো হয় তবেই এখানে সেই পরিমাণ ভেপার তৈরি হয়, তবেই বাষ্পচাপটা বাহ্যিক চাপের সঙ্গে সমান হবে। সেই জন্যই কি হয়, বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে যায়। কেমন? কারণ ওই সেম উষ্ণতায়, দ্রবণের ক্ষেত্রে যে উষ্ণতায় যে পরিমাণ বাষ্প তৈরি হচ্ছে, বা জলের ক্ষেত্রে যে পরিমাণ জলীয় বাষ্প তৈরি হচ্ছে, জলীয় দ্রবণের ক্ষেত্রে কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে কিন্তু সেই পরিমাণ বাষ্প তৈরি হয় না সেম উষ্ণতা, তার থেকে একটু বেশি উষ্ণতার দরকার হয়, তবেই সেই পরিমাণ জলীয় বাষ্প তৈরি হবে এবং বাষ্পচাপটা বাহ্যিক চাপের সঙ্গে সমান হবে। তাই বিশুদ্ধ দ্রাবকের থেকে তার দ্রবণে, কি ধরনের দ্রবণ, যাতে তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাবক দ্রবীভূত আছে, সেই দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপটা বৃদ্ধি পাওয়ানোর জন্য উষ্ণতা বাড়ানোর প্রয়োজন হয় স্ফুটনাঙ্কের উন্নয়ন। এখন এই ব্যাপারটা যা আলোচনা হলো, এইগুলো সব কিন্তু রাউল্টের সূত্রটা ধরে আমরা করলাম। এবার এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, বা অনেক সময় বলতে পারে রাউল্টের সূত্রের সীমাবদ্ধতা দুটি। ফার্স্ট অফ অল হচ্ছে লঘু দ্রবণ হতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে দ্রাবটা মেশানো হচ্ছে সেটা অবশ্যই তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব হতে হবে। কেমন? যদি তড়িৎ বিশ্লেষ্য হয়ে যায় সেই ব্যাপার নিয়ে আমরা পরে